বাবরি মসজিদ ধ্বংস মামলার সব আসামি খালাস। এবার লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত চীন সংঘাত। আজারবাইজান পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের। ট্রাম্পকে পুতিনের পোষা কুকুর বললেন বাইডেন। সৌদিতে এবারে ভার্চুয়াল G20 সম্মেলন। সীমান্তে সেনা সমাগম নিয়ে মিথ্যাচার করল মিয়ানমার। আরবের ক্লাবে খেলবেন ইসরায়েলি ফুটবলার। কুয়েতের নতুন আমির নিযুক্ত হলেন শেখ নওয়াফ আল আহমদ। অযোধ্যার বহুল আলোচিত বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিযুক্ত ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরালী মনোহর যোশী ও উমা ভারতী সহ অভিযুক্ত ৩২ আসামির সবাইকে খালাস দিয়েছেন দেশটির আদালত। ২৮ বছর আগে ১৯৯২ সালে বাবরি মসজিদে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আসামিদের খালাস দিয়ে উত্তরপ্রদেশের লখনৌয়ের বিশেষ আদালত বলছেন, মসজিদ ধ্বংসের ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল না। ভারতের প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তৎকালীন নেতা লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে ১৯৯২ সালে অযোধ্যায় দফায় দফায় রথযাত্রা হয়। এই রথযাত্রা থেকে ষোড়শ শতাব্দীর অন্যতম মুসলিম স্থাপনায় হামলা চালানো হয়। কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী কর সেবকরা মসজিদ গুঁড়িয়ে দেয়। এই ঘটনার পরপর দেশটিতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে প্রাণ যায় প্রায় ৩,০০০ মানুষের। উত্তরপ্রদেশের এই মসজিদ ধ্বংস বদলে দেয় ভারতের রাজনীতি। দেশটিতে কট্টর হিন্দুত্ববাদীর উত্থানের নেপথ্যে বড় অনুঘটক হিসেবে কাজ করে এটি। মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরালী মনোহর যোশী, সাবেক মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। প্রায় আড়াই যুগ পর বুধবার এই মামলার রায় ঘোষণা করেছে আদালত। কিন্তু আদালতে উপস্থিত ছিলেন না বিজেপির অভিযুক্ত শীর্ষ এই নেতারা। বিজেপি নেতা আদভানি, মুরালী মনোহর যোশী, উমা ভারতী ও কল্যাণ সেন ভিডিওর মাধ্যমে আদালতে যুক্ত হন। বিজেপি নেতাদের সহ সব আসামির খালাস দিয়ে রায়ে বিচারক বলেন, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত ছিল না। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও একটি স্বাধীন তদন্ত কমিশন তদন্ত শুরু করে। দেশটির সাবেক প্রধান অটল বিহারী বাজপেয়ী সহ বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মসজিদ ধ্বংস, উস্কানি এবং নির্লিপ্ত থাকার অভিযোগ উঠেছিল। ২০১৮ সালে অটল বিহারী বাজপেয়ী মারা যান। ১৯৯৩ সালে বিজেপির শীর্ষ নেতা আদভানি, যোশী, উমা ভারতী সহ ৪৯ জনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে ১৭ জন আগেই মারা গেছে। বুধবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে লখনৌয়ের বিশেষ আদালত বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে। রায় ঘোষণার আগে শহরের সব দোকানপাট, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়। গণমাধ্যম কর্মীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, ভারতের ২০ কোটি প্রান্তিক মুসলিম জনগোষ্ঠী এই মামলার রায়ে সন্তুষ্ট নয়। উস্কানিদাতারা সহ অভিযুক্ত অন্যরা বাবরি মসজিদ ধ্বংস মামলা থেকে খালাস পাওয়ায় মুসলিমদের মাঝে অসন্তোষ তৈরি হতে পারে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ফের সংঘাতে ভারত এবং চীন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জারি করেছে। তাতে বলা হয়েছে, লাদাখ সীমান্তে চীন যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কথা বলছে, ভারত তা কখনোই মানে না। বস্তুত সংবাদপত্রে প্রকাশিত চীনের একটি বিবৃতির পরিপ্রেক্ষিতেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি জারি করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক লাদাখ সংকটে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারতের এই বিবৃতি নতুন মাত্রা যোগ করল। লাদাখ এবং অরুণাচল নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে চীনের সংঘাত চলছে। সম্প্রতি চীনের প্রশাসনকে উদ্ধৃত করে সেখানকার একটি সংবাদপত্র লিখেছে, ১৯৫৯ সালের চুক্তি অনুযায়ী চীন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করেছে। সেই অনুযায়ী চীনের সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের বক্তব্য, ১৯৫৯ সালে চুক্তি ভারত মানে না। ওই সময়ই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সে কথা জানিয়ে দিয়েছিলেন। ভারতের বক্তব্য, ১৯৫৯ সালের চুক্তিতে স্পষ্টভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করা হয়নি।
একটি আভাস দেওয়া হয়েছিল মাত্র। তার ভিত্তিতে বর্তমান সময়ে চীন সীমান্ত চিহ্নিত করতে পারে না। ভারতের দাবি 1959 সালে পরে বহু ঘটনা ঘটে গিয়েছে। ভারত চীন যুদ্ধ হয়ে গিয়েছে, একাধিক বৈঠক এবং চুক্তি হয়েছে। ফলে এখন 1959 সালের চুক্তির কথা বলার কোনো অর্থ হয় না। ভারত এই চুক্তিকেও মানে না। 2003 সালে ভারত এবং চীনের মধ্যে আরেকটি চুক্তি হয়েছিল। তাতে ঠিক হয়েছিল দুই দেশ আলোচনার মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একটি স্পষ্ট ধারণা তৈরি করতে পারবে। কিন্তু মঙ্গলবারের বিবৃতিতে ভারত জানিয়েছে চীনের সঙ্গে সে কাজ করাও সম্ভব নয়, কারণ চীন ওই বিষয়ে যথেষ্ট উৎসাহী নয়। নিজেদের অবস্থান থেকে তারা এক চুল সরতেও রাজি নয়। ফলে ভারতও এ বিষয়ে আলোচনা করতে আর আগ্রহী নয়। সম্প্রতি মস্কোয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক হয়েছে। সেখানে সাব্যস্ত হয়েছিল বর্তমান সংঘাতময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে 5টি বিষয়ে আলোচনা করা হবে। স্থির হয়েছিল লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে দুই দেশেই সেনা সরিয়ে নেবে। কিন্তু সেনা স্তরের বৈঠকে সে বিষয়ে ঐক্যমত্য হয়নি কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়েই দুই দেশের মধ্যে বিতর্ক রয়েছে। চীন যাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলে মনে করে, ভারত তা মানে না। ফলে সেনা সরানো যায়নি। আজারবাইজান পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ফোন আলাপে এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন। এ সময় আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধাবস্থা ছাড়াও পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি, ওয়াশিংটন আঙ্কারা সম্পর্ক নিয়ে কথা বলে তারা। তুর্কি প্রেসিডেন্টের দফতরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ফোন আলাপে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছেন তার দেশ আজারবাইজানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ইব্রাহিম কালিন বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আর্মেনিয়াকে আজারবাইজানের ভূখণ্ড ছাড়তে হবে। এদিকে আর্মেনিয়া আজারবাইজান সংঘাত নিরসনে তুরস্কের সহায়তা চেয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা সব পক্ষকে, বিশেষ করে মিত্র দেশ তুরস্কের প্রতি যুদ্ধবিরতি এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পোষা কুকুরছানা আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রথম বিতর্কে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াই অঙ্গরাজ্যের কিভল্যান্ডে 90 মিনিটের ওই বিতর্ক অনুষ্ঠিত হয়। নির্বাচনের 35 দিন আগে অনুষ্ঠিত বিতর্ক ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে উত্তপ্ত বিতর্ক চলে। তারা বিশ্বাসযোগ্যতা, কর্মদক্ষতা নিয়ে একে অন্যকে আক্রমণ করে। এফপির প্রতিবেদনে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধের কারণে বিতর্ক মঞ্চে ওঠার পর ট্রাম্প ও বাইডেন পরস্পর হাত মেলাননি। নভেম্বরের নির্বাচনে প্রার্থীরা কেন বাইডেনকে ভোট দেবে এমন প্রশ্নের উত্তরে ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা রাষ্ট্র হিসেবে দুর্বল নয়, তবে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি মোকাবিলা করবেন। রুশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানাতে আফগান জঙ্গিদের অর্থ দিয়েছে। এবছর জুনে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এমন একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে বাইডেন বলেন, এ ব্যাপারে ট্রাম্প এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসার কথা ছিল বিশ্বের 19টি প্রধান অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত G20 নেতাদের, কিন্তু মহামারী করোনা অন্যান্য অনুষ্ঠানের মতো এই বৈঠকও বাতিল হয়েছে। রোববার সিদ্ধান্ত হয়েছে 2 দিনের এই শীর্ষ সম্মেলন হবে ভার্চুয়ালি। সৌদি আরবের আয়োজনে এবারে G20 সম্মেলন ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 21 ও 22 নভেম্বর শীর্ষ সম্মেলনে ভার্চুয়াল G20 নেতারা বৈঠক করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এবারের সম্মেলনের চেয়ারপারসন সৌদি বাদশাহ সালমান থাকবেন। করোনাকালে জনস্বাস্থ্য, অর্থনীতি পরিস্থিতি নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গেছে। প্রস্তাবনাও নেওয়া হবে এই 2টি বিষয় বিবেচনা রেখে। পূর্ব নির্ধারিত ভেন্যু হিসেবে এবার রিয়াদের G20 নেতাদের মিলিত হওয়ার কথা রয়েছে। আয়োজক দেশ হিসেবে সব আয়োজনের দায়িত্ব নেওয়ার কথা ছিল সৌদি আরবের, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা
বাতিল করা হয়। করোনার প্রকোপ শুরুর পর G20 দেশগুলো বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। ইতিমধ্যে জোটটি প্রায় 21 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। করোনার সঙ্গে লড়াইয়ের জন্য বিভিন্ন দেশের ভ্যাকসিন পরীক্ষাতেও অনুদান দিয়েছে G20 দেশগুলো। মিয়ানমার সীমান্তে সম্প্রতি বাংলাদেশ সেনা সমাবেশ ঘটাচ্ছে বলে দেশটির সামরিক কর্তৃপক্ষ অভিযোগ করেছে। দেশটির ইংরেজি পত্রিকা দি ইরাবতীতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। 2 সপ্তাহ আগে একই অভিযোগ করেছিল বাংলাদেশ। এখন বাংলাদেশের সেনা সমাবেশের যে অভিযোগ মিয়ানমার করছে তা অস্বীকার করেছেন বাংলাদেশের কর্মকর্তারা। দি ইরাবতীতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জমি টুন অভিযোগ করেছেন, সম্প্রতি দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাঘাত না ঘটিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী সীমান্তে টহল বাড়িয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ সীমান্তে সেনা সমাবেশ করছে বলে অভিযোগ মেজর জেনারেল জ মিন্টুনের। দেশটির নিরাপত্তা বাহিনীর কয়েকটি অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, 25শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশে 10 নম্বর ডিভিশন সেনা সংখ্যা বৃদ্ধি করা গেছে। এই সঙ্গে সেখানে 155 মিলিমিটার রকেট লঞ্চার, কাঁধে নিয়ে চালানো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং অ্যান্টি এয়ারক্রাফট মেশিন সহ গান সহ অস্ত্র সমাগম করছে ভারত। ইতিহাসে প্রথমবারের মতো আরবের কোনো ক্লাবে খেলতে যাচ্ছে ইসরায়েলের ফুটবলাররা। ওই ফুটবলারের নাম দিয়া মোহাম্মদ সাবা। ইসরায়েলের জাতীয় দলের জার্সি গায়ে 10টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি একজন আক্রমণাত্মক মিডফিল্ডার। দুবাই অবস্থিত আরবের গালফ লিগের ফুটবল ক্লাব আল নাসের সোমবার এই ইসরায়েলি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। সোমবার নিজেদের টুইটারে প্রোফাইলে সাবাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ক্লাবটি। এ নিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছে আল নাসের। চাইনিজ ক্লাব ওয়াংজু R&F খেলতে দিয়া মোহাম্মদ সাবা সেখান থেকে 2 বছরের চুক্তিতে আল নাসেরের হয়ে খেলবেন তিনি। তবে কত দামে এই খেলোয়াড়কে বিক্রি করে হয়েছে সে অর্থের পরিমাণ প্রকাশ করেনি ক্লাবটি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 2 মৌসুমের জন্য সাবাকে পেতে 25 লাখ ইউরো খরচ করেছে আল নাসের। এক বিবৃতিতে আল নাসের বলেছেন, দিয়া সবার সঙ্গে সকল ধরনের আনুষ্ঠানিক সম্পন্ন করেছে আল নাসের। সোমবার সকালে সফল হয়ে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তার সঙ্গে 2 বছরের চুক্তি করা হয়েছে। মারা গেছেন কুয়েতের আমির শেখ সাবা আল আহমদ। মঙ্গলবার 91 বছর বয়সী এ শাসক যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। বুধবার কুয়েতের নতুন আমির হিসেবে ক্রাউন প্রিন্স শেখ নওয়াজ আল আহমদ শপথ গ্রহণ করেন। সদ্যপ্রয়াত সাবা আল আহমদের বৈমাত্রীয় ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ, তিনি অসুস্থ হওয়ার পর থেকে শেখ নওয়াফই সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেবেন শেষ নওয়াফ আল মাহমুদ। এদিকে আমিরের মৃত্যুতে কুয়েত সরকার মঙ্গলবার থেকেই 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশটির স্থানীয় পত্রিকা আরব টাইমস জানিয়েছে, রাষ্ট্রীয় শোক ছাড়াও 3 দিনের জন্য সকল অফিস আদালত কার্যক্রম বন্ধ থাকবে।